নতুন বিনিয়োগকারীদের মুনাফা বাড়ছে, পুরাতনদের লোকসান কমছে। যেটা দুঃখজনক যে 7 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো সিসিবিএল প্রোডাক্ট এখনো পর্যন্ত আমাদের ক্যাপিটাল মার্কেটে আসেনি। এই বছরের রেকর্ড পরিমাণ এসেছে রেমিটেন্স। মূল্যস্ফীতি 9.05% থেকে কমে নেমে এসেছে 8.48%। মেথড অনুযায়ী আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় $24.45 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। কিছুদিন আগেও দরপতনে হাই হাই করেছেন বিনিয়োগকারীরা। বর্তমান বাজার ঊর্ধ্বগতি। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, শেয়ার বাজারের সূচক উঠছে, হাউজে হাউজে আবারও বিনিয়োগকারীদের আনাগোনা বাড়ছে। সাইডলাইনে বসে থাকা বড় বিনিয়োগকারীরাও ফিরছে। নতুন বিনিয়োগকারীদের মুনাফা বাড়ছে, পুরাতনদের লোকসান কমছে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 174 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5068 পয়েন্ট। লেনদেন 600 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2545 কোটি টাকা। বাজার মূলধন বেড়েছে 10,733 টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 394 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 324টির, কমেছে 35টির এবং অপরিবর্তিত রয়েছে 35টির দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক আবারও ফিরেছে 14,000-এর ঘরে। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 450 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,078 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 75 কোটি টাকা। এছাড়া 320 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 242টির, কমেছে 58টির এবং অপরিবর্তিত রয়েছে 20টির দর। দর্শক, এবছরের রেকর্ড পরিমাণ এসেছে রেমিটেন্স। মূল্যস্ফীতি 9.05% থেকে কমে নেমে এসেছে 8.48%। এ মাসের শেষে ঘোষিত হবে মুদ্রানীতি। তাতে নীতি সুদ হার কমানোর জোর তাগিদ থাকলেও সেটির বাস্তবায়ন হবে কিনা তা নির্ভর করছে গভর্নরের ওপর। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক হার না কমালে দেশীয় রপ্তানি খাতে পড়বে বিরূপ প্রভাব। সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন আইডিএলসি সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ তাসনিম। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স প্রায় 174 পয়েন্ট বেড়ে 5,068 পয়েন্টে এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 3.55% বেশি। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট করেছে টেলিকম, ব্যাংক এবং জেনারেল ইন্স্যুরেন্স। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, লাইফ ইন্স্যুরেন্স। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া এবং গ্রামীণ ফোন সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট করেছে। অপরদিকে এমটিবি এবং রেনাটা সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে। এই সপ্তাহে অ্যাভারেজ ডেইলি টার্নওভার প্রায় 1,500 মিলিয়ন টাকা বেড়ে 6,362 মিলিয়ন টাকায় এসে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 30.9% বেশি। এই সপ্তাহে প্রাইস টু আর্নিং রেশিও প্রায় 9.7 টাইমসে এসে দাঁড়িয়েছে। এই সপ্তাহে সবচেয়ে বেশি মূল্য পরিবর্তন ছিল লাইফ ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং এবং জুট সেক্টরের। অপরদিকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ব্যাংক, টেক্সটাইল এবং ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরে। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং বিচ হ্যাচারি সবচেয়ে বেশি টার্নওভার করেছে। অপরদিকে এই সপ্তাহে ব্লক ট্রানজ্যাকশনে ব্র্যাক ব্যাংক, এসিএমএল লেকচার মিউচুয়াল ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক সবচেয়ে এগিয়ে ছিল। মূল্য পরিবর্তনের দিক থেকে এই সপ্তাহে সবচেয়ে বেশি লাভবান হয়েছে রহিম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল এবং রহিমা ফুড। অপরদিকে মূল্য পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াকিন পলিমার, শেপার্ড ইন্ডাস্ট্রিজ এবং সিপিএম ইসলামিক ব্যাংক মিউচুয়াল ফান্ড। এ সপ্তাহে সামগ্রিক অর্থনীতিতে আমরা দেখতে পেরেছি ফিসক্যাল ইয়ার 2024-25 সালে আমরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স ইনকাম করেছি, প্রায় $30.3 বিলিয়ন, যা ফিসক্যাল ইয়ার 23-24 সালের চেয়ে 26.8% বেশি। এই সপ্তাহে আমরা জানতে পেরেছি মে মাসের 9.05% ইনফ্লেশন কমে এসে 8.48% হয়েছে জুন মাসে। এর অন্যতম প্রধান কারণ ছিল ফুড ইনফ্লেশন প্রায় 120 বেসিস পয়েন্টস কমে যাওয়া। আমরা জানতে পেরেছি জুলাই থেকে ডিসেম্বর 2025 পিরিয়ডের জন্য মনিটারি পলিসি জুলাই মাসের শেষ দিকে অ্যানাউন্স করা হবে, কিন্তু বাংলাদেশ ব্যাংক গভর্নর মনিটারি পলিসিতে পলিসি রেট চেঞ্জ করার মতো কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন।
আমরা জানতে পেরেছি BPM6 ক্যালকুলেশন মেথড অনুযায়ী আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় $24.45 বিলিয়ন এসে দাঁড়িয়েছে, যা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো একটি সংবাদ। এ সপ্তাহে আমরা আরও দেখতে পেরেছি ইউনাইটেড স্টেটস 37% ট্যারিফ থেকে কমিয়ে 35% ট্যারিফ ইম্পোজ করেছে আমাদের উপর, যা আমাদের রপ্তানির জন্য খুবই খারাপ একটি সংবাদ। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এই ট্যারিফ রেট নেগোশিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল এই সপ্তাহের শেয়ার মার্কেট। দর্শক, কিছুদিন আগেও দরপতনে হাই হাই করেছেন বিনিয়োগকারীরা। বর্তমান বাজার ঊর্ধ্বগতি, শেয়ার দর বাড়বে কমবে এটাই বাজারের ধর্ম। কিন্তু যখন অতিরিক্ত দর কমা শুরু করে তখন ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম উপাদান হচ্ছে হেজিং। বাজারের অবস্থা খারাপ হওয়ার সময় বিভিন্ন স্টক এক্সচেঞ্জে হেজিং এর ব্যবস্থা থাকলেও আমাদের দেশে নেই। মার্কেটে আমরা সবসময় প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলি, যে একজন বিনিয়োগকারী এই মার্কেটে কেন আসবে, শুধু কি ইকুইটির জন্য আসবে, সে হয়তো বা কিছু ফিক্সড ইনকামের জন্য আসতে পারে। বাট মার্কেটে যেরকম প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার, মার্কেটে কিন্তু আপনার ডাইভার্সিফিকেশন দরকার, যে আপনি আলটিমেটলি তো প্রফিট করতেই আসছে। এই প্রফিটটা আপনি কীভাবে করবেন? আমাদের মার্কেটে কারেন্ট স্ট্রাকচার হলো যে আপনি লোতে কিনবেন, হাইতে বেচবেন। সো ইউ বাই লো, ইউ সেল হাই, ফাইন, এটাতে কোনো সমস্যা নেই। প্রবলেম যেটা হয় যে আপনি যখন ইউ বাই লো অ্যান্ড ইউ সেল হাই, তখন একসাথেই পুরো মার্কেটে কিন্তু বাইগুলি হয়, আর যখন সেল শুরু হয়ে যায় তখন সবাইকে একসাথে সেল করতে হয়। সো এটা অ্যাকচুয়ালি একটা প্যাটার্নের মধ্যে পড়ে যায়, যে মার্কেট একটু উঠেই কিন্তু আবার মার্কেট পড়ে যাচ্ছে, কারণ আলটিমেটলি মার্কেটের উপর তো আস্থা খুবই কম, আর মার্কেটের ডেপথ অ্যাকচুয়ালি কিন্তু বেশ ভালো না। সো আমি মনে করি যদি আপনারা মডার্ন স্টক এক্সচেঞ্জগুলিকে যদি দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা যেসব স্টক এক্সচেঞ্জের অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে, তারা বিনিয়োগকারীকে মাল্টিপল অপশন দিয়েছে প্রফিট করার জন্য। আপনি ট্রেডিশনাল রুটে ইউ বাই লো অ্যান্ড সেল হাই এটা করতে পারেন, আর না হলে আপনি একটা ইনভেস্টমেন্ট নিয়েছেন, এই ইনভেস্টমেন্টের এগেনস্টে আপনি একটা কাউন্টার ট্রেড আপনি ক্রিয়েট করেছেন, যে ইউর লং ইকুইটি for the long term, but you are taking a short position on the same instrument as well. যেরকম আমি একটা উদাহরণ যদি দিই, ধরে নেন একটা কোম্পানি বা একজন বিনিয়োগকারী তার 10 কোটি টাকা সে স্কোয়ার ফার্মাতে সে বিনিয়োগ করতে চিন্তা করছে। উনি যদি শুধু লং টার্ম বিনিয়োগ হিসেবে যদি চিন্তা করে, স্কোয়ার ফার্মা ইজ এ ভেরি গুড কোম্পানি, তারা রেগুলারলি ভালো ডিভিডেন্ড দিয়ে এসেছে। স্কোয়ার ফার্মার প্রাইস নাও বাড়তে পারে বা কোনো কারণে প্রাইস পড়েও যেতে পারে, এটা কোম্পানি ফান্ডামেন্টালের জন্য যে পড়বে সবসময় তা না। আমরা তো গত 5 বছরে দেখেছি কোভিডের জন্য মার্কেট পড়ে যায়, ভালো কোম্পানির প্রাইসও পড়ে যায়, যুদ্ধের জন্য পড়ে যেতে পারে, যে কোনো ইকোনমিক ক্রাইসিসের জন্য প্রাইস পড়ে যেতে পারে। কোম্পানি হয়তো বা ভালো পারফরমেন্স করছে, কোম্পানি হয়তো বা ভালো রিটার্নও দিচ্ছে, বাট যে কোনো কারণে কিন্তু কোম্পানির প্রাইস পড়ে যেতে পারে বিকজ অফ মার্কেট সেন্টিমেন্ট। সো যে বিনিয়োগকারী বা যে ইনস্টিটিউশন হয়তো বা 10 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করবে স্কোয়ার ফার্মার জন্য, তারা যদি কোনো পুট অপশন যদি কিনতে পারতো ফিউচারে, ধরে নেন 6 মাসের একটা ফিউচার পুট অপশন কিনে রাখতে পারতো, কোনো কারণে যদি স্কোয়ার ফার্মারতে তারা একটা লসও যদি প্রেস করে, ওই পুট অপশন থেকে ওরা হেজ করে তাদের প্রফিটটা নিয়ে নিতে পারে। সো তাদের ক্যাপিটালটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট থাকবে। এই ইনস্ট্রুমেন্টগুলি আমাদের অন্যান্য দেশে, অন্যান্য মডার্ন স্টক মার্কেটে এগুলি অ্যাভেলেবেল আছে। আমরা যদি হেজিংয়ের, রিস্ক হেজিংয়ের যদি অপশন দিতে পারি, তাহলে যেটা হবে যে আরও বেশি মার্কেট পার্টিসিপেশন হবে, আরও বড় বড় বেটস নেওয়া হবে, বড় বড় ইনভেস্টমেন্ট নেওয়া হবে, স্পেকুলেটিভ ড্রাইভটা একটু বাড়বে, বাট ওই অনুযায়ী কিন্তু কাউন্টার ট্রেডটা আপনার সামনে চলে আসবে। সো কন্টিনিউয়াসলি যে বাজে বাজে শেয়ারগুলি যে বাড়বে, যদি আপনি শর্ট সেলিংও যদি অ্যালাউ করে, তখন দেখবেন যে ওই টানা বাড়া থেকে হঠাৎ করে কিন্তু মার্কেটে একটা কারেকশন চলে আসবে, অ্যান্ড ইট উইল বি আ ভেরি ন্যাচারাল কারেকশন। বাজারের জন্য গুরুত্বপূর্ণ এই হেজিং উপাদানটি চালু করা যাবে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড বা সিসিবিএল এর মাধ্যমে। কিন্তু আমাদের দেশে সিসিবিএল গঠন করা হয়েছে 7 বছর হলো, কিন্তু রহস্যজনকভাবে এখনো শুরু হয়নি কার্যক্রম। এই হেজিং এর জন্য বা বিভিন্ন রকমের ট্রেড ডেরিভেটিভসের জন্য অলরেডি আমাদের দেশে কিন্তু আমাদের সিসিবিএল আমরা ক্রিয়েট করেছি 7 বছর আগে। যেটা দুঃখজনক যে 7 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো সিসিবিএলের প্রোডাক্ট এখনও পর্যন্ত আমাদের ক্যাপিটাল মার্কেটে আসেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ কিছু রিস্ক অ্যাজাম্পশন নেয়, কিছু রিস্ক তাদেরকে নিতে হয় ওয়েন ইট কামস টু ট্রেড সেটেলমেন্ট, যে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সিসিবিএলের রেসপন্সিবিলিটি। সিসিবিএল যদি এই পয়েন্টটাকে এসে যদি সে ওই রিস্কটাকে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যদি রিমুভ করে দিতে পারে, তাহলে আমরা T+2তে এখন যে কারেন্ট রেজিমে আছে, আমরা T+1-এ বা ডেট সেটেলমেন্ট করাটা আমাদের জন্য অনেকটু ইজি হয়ে আসবে। আমাদের এই অপশনস মার্কেট, ফিউচার্স,
ডেরিভেটিভ প্রোডাক্টস আসাটা কিন্তু অনেকটু ইজি হয়ে আসবে। সো আমি মনে করি যে সিসিবিএলকে যত তাড়াতাড়ি আমরা ফোকাসে নিয়ে আসতে পারি, এটাকে যত তাড়াতাড়ি আমরা রেকগনাইজ করতে পারি পলিসি মেম্বার থেকে, যে সিসিবিএল একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যেটা দিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি নতুন প্রোডাক্ট আনতে পারবো ক্যাপিটাল মার্কেটের জন্য, যেটার জন্য বিনিয়োগকারী অনেক রকমের পজিশন নিতে পারবে। এটা আই থিঙ্ক বিসেক, ডিএসসি, সিএসসি, আমাদের রেগুলেটর সবাই মিলে কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করা উচিত যে কীভাবে সিসিবিএলকে আমরা অ্যাক্টিভ করতে পারি। দর্শক, এবার জানিয়ে দেব গেল সপ্তাহে শেয়ার বাজারের আলোচিত সংবাদ। 8 জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো শীর্ষক আলোচনা সভায় ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার বাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি স্টেক হোল্ডারদের দায়িত্বশীল ভূমিকা, নীতিমালার সমন্বয় এবং স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। একই দিনে বিএসসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামের সাভারের 15 কাঠা জমি ও তার উপর নির্মিত 10তলা ভবন ক্রয় করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে নির্দেশ দেন। বুধবার 9 জুলাই যে সকল বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গতি আনতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। বৈঠকে পুঁজিবাজার আরও গভীর ও শক্তিশালী করতে এসব কোম্পানির তালিকাভুক্তি করতে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। বর্তমান বাজার খুবই ভালো আচরণ করছে। এই অবস্থায় আপনি চাইলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন, আবার স্বল্প মেয়াদে মুনাফা করার উদ্দেশ্যে ব্যবসাও করতে পারেন। কিন্তু যদি আপনার অভিজ্ঞতা একদমই কম থাকে তখন কি করবেন, সে বিষয়ে জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা বিনিয়োগকারীকে দুইভাবে ক্লাসিফাই করতে পারি। একজন হলো যে লং টার্ম দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায়, আরেকজন হতে পারে যে বিনিয়োগ করবে বা সে শর্ট টার্ম করবে বা সে স্পেকুলেটিভ করবে। দোনোটাই রাইট। এটা ইন্ডিভিজুয়ালি বিনিয়োগকারীর উপর নির্ভর করে সে কী করতেছে। সে ইন্ডিভিজুয়ালি সে লং টার্মেও থাকতে পারে, সে শর্ট টার্মেও থাকতে পারে, আর নাহলে সে মিক্স অ্যান্ড ম্যাচও করতে পারে। তার পোর্টফোলিও সে হয়তো বা 60% লং টার্ম থাকবে, 40% সে একটু স্পেকুলেটিভ করবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে যেসব বিনিয়োগকারী হয়তো বা এই ক্যাপিটাল মার্কেটে ভালো এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য আমি রেকমেন্ড করব যে আপনারা আগে কোম্পানি স্পেসিফিক দেখেন যে কোন কোম্পানি আপনার অ্যাকচুয়ালি পছন্দ, যে কোম্পানির পণ্যর ব্যাপারে আপনি বুঝতে পারবেন, যার ম্যানেজমেন্টের আইডিয়া ব্যাপারে আপনার একটা ভালো ধারণা আছে। তারপর আপনি বিনিয়োগ শুরু করবেন। এটা ম্যাটার করে না যে অ্যাকচুয়ালি কোন টাইমে আপনি বিনিয়োগটা করবেন। আপনি কোনো সময় যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যে আপনি কিনবেন একটা স্টক, এটা দের ইজ নো গ্যারান্টি, অ্যান্ড হাইয়েস্ট প্রাইসে যে বেচতে পারবেন। আপনার অবজেক্টিভ থাকা উচিত যে আমার তো ইনকাম ইন জেনারেল, আমার তো প্রতি মাসে বা প্রতি বছরে একটা না একটা ডিসপোজেবল ইনকাম আমার বাড়বে, বিকজ আমি চাকরি করি বা ব্যবসা করি। ওই অনুযায়ী আমি সবসময় আগে থেকে প্ল্যান করে রাখা উচিত যে আমি কোম্পানি স্পেসিফিক কি আমি পজিশন নিব নাকি। আমি যদি একটা ভালো কোম্পানিতে সে একটা প্রাইসে ট্রেড করছে, আমি ওখানে সে একটা পজিশন নিয়ে নিলাম। যদি কোনো কারণে প্রাইস ফল করে, আমি চিন্তা করলাম যে হয়তো বা 15% যদি ফল করে, আমি তখন কন্টিনিউয়াসলি আমি তাকে বাই ইন করার চেষ্টা করব। এটাকে ডলার কস্ট অ্যাভারেজিং যেটা বলে। এই অ্যাভারেজিংটা আমাদের জন্য খুবই ক্রুশাল, বিকজ আপনি জানেন না যে অ্যাকচুয়ালি সে কখন পর্যন্ত সে স্টপ করবে ফল করা, আর কখন গিয়ে সে ওঠা শুরু করবে। এই মার্কেট টাইমিংটা এক্সপার্টরা যে সবসময় ভালো করতে পারে তা না। সো আমাদের এই মার্কেট স্ট্রাকচারের মধ্যে যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, আপনার অবজেক্টিভ থাকা উচিত যে আমি কতটুকু পর্যন্ত টাকা আমি একটা কোম্পানির মধ্যে বিনিয়োগ করব, তার যারা ডিভিডেন্ড দেবে। বিকজ কোনো কারণে তার যদি প্রাইসও না বাড়ে, 5 থেকে 6% ডিভিডেন্ড ইয়েল কিন্তু ভালো কোম্পানিতে পাওয়া যায়। আপনার মিনিমাম 5 থেকে 6% ডিভিডেন্ড ইয়েল যদি পেয়ে থাকেন, ওই অনুযায়ী যদি কোনো কারণে একটা কোম্পানি যদি 10% ইয়ারলি যদি বেড়ে যায়, আপনার কিন্তু 15%-এর উপর মিনিমাম একটা রিটার্ন আসছে, যেটা রিস্ক ফ্রি রিটার্নের থেকেও বেশি আছে। সো এই পেশেন্স ওয়েতে যদি ক্যাপিটাল ফর্মেশনটা যদি করেন, এটা আমি মনে করি যে যারা ইনএক্সপিরিয়েন্স তাদের জন্য এটা ভালো। আর যারা এক্সপিরিয়েন্স বা যারা আরও রিস্ক টেকিং করতে চান, তাদের জন্য স্পেকুলেশন, তাদের জন্য ট্রেডিংটা, এটার ফর্মুলেশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওটা ওনারা তাদের রিস্ক অনুযায়ী তারা নেবে। দর্শক, এবারে আন্তর্জাতিক শেয়ার বাজার।
টানা উত্থানের পর অবশেষে হালকা কারেকশনের সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজার। দেশটির ডাউ জোন্সের সূচক 0.40% কমে দাঁড়িয়েছে 44,651 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.02% বেড়ে দাঁড়িয়েছে 6,280 পয়েন্ট। যুক্তরাষ্ট্রে কারেকশন হলেও উত্থানে ফিরেছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.73% বেড়ে দাঁড়িয়েছে 8,976 পয়েন্ট। এছাড়া জার্মানের ডেক্স ইন্ডেক্স 2.18% বেড়ে দাঁড়িয়েছে 24,457 পয়েন্ট। পাকিস্তানের শেয়ার বাজারের উত্থান অব্যাহত। অনেকটা মিশ্র প্রতিক্রিয়ায় অবশ্য সপ্তাহ পাস করেছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 ইন্ডেক্স 0.40% কমে দাঁড়িয়েছে 39,646 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 2.02% বেড়ে দাঁড়িয়েছে 3,510 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.93% কমে দাঁড়িয়েছে 83,190 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 2.52% বেড়ে দাঁড়িয়েছে 1,34,479 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 28তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।